আগের ক্লাসে আমরা জ্যামিতির উপরে যে সম্যক ধারণা অর্জন করেছিলাম, আজকে তার ব্যবহারিক প্রয়োগ। অর্থাৎ পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আমরা 25টি জ্যামিতির প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 25টি প্রশ্ন তুমি যদি ঠিকভাবে বুঝতে পারো, এর উপর বেস করে পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে সেটা আমি আলোচনার মধ্যে বলে দেব। সেই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে আশা করছি তুমি পারবে। চলো আমরা চলে যাব হোয়াইট বোর্ডে, প্রশ্নগুলো দেখব, তার সম্পর্কে ব্যাখ্যাও দেখে নেব। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জ্যামিতির উপর 25টি প্রশ্ন। এই 25টি প্রশ্ন যদি তোমার জানা থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে বা এর উপর বেস করে ঘুরিয়ে প্রশ্ন আসে, তাও তুমি পরীক্ষায় পারবে। তো আজকের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাতা পেন হাতের সামনে রাখো। তো আমাদের 2026-এর যে পরীক্ষা জেএনবিএসটি, তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার ক্লাস 5 পঞ্চম শ্রেণী যেটা, তার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা যাব একে একে 25টি প্রশ্নকে দেখে নেব। এক দাগের প্রশ্নটা কি আছে দেখি। এক দাগে বলছে সমতলিক চিত্র কাকে বলে? সমতল, আমরা জানি যে তল যার উপর পাশ সমান তাকে বলা হয় সমতল। তো একটা বোর্ড যদি আমরা নিই, একটা হোয়াইট বোর্ড, এটা একটা সমতল। এই হোয়াইট বোর্ডের উপর যা কিছু আঁকবো, এটা আঁকলাম, এটা আঁকলাম, এটা আঁকলাম, এটা আঁকলাম, যা কিছু আঁকবো তাকেই সমতলিক চিত্র বলা হবে। এবার বিষয় হচ্ছে, যা খুশি তাই একটা আঁকলেই হবে না। যা খুশি তাই একটা আঁকলাম, এগুলোকে আঁকিবুকি বলা হয়। কিন্তু আমাদের পড়াশোনার সাথে সঙ্গতি রয়েছে, এইরকম ছবি আঁকলে তাকে বলবো আমরা সমতলিক চিত্র। যদিও যার অর্থ নেই তাও সমতলিক চিত্র হয়, কিন্তু আমাদের জানতে হবে আমাদের পড়াশোনার মধ্যে কি কি আছে। যেমন ধরো ত্রিভুজ, রেখা, রশ্মি, রেখাংশ। রেখাংশের নাম দিতে হবে অবশ্যই। রেখাংশ হলে অবশ্যই তার নাম দিতে হবে দুটো বিন্দুতে। চতুর্ভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, আর কি পঞ্চভুজ, আর কি বক্ররেখা, এগুলো সবই সমতলিক চিত্র। বিন্দু, বৃত্ত, এগুলো সবই সমতলিক চিত্র। এই সমতলিক চিত্রগুলি যেগুলো আমি আঁকলাম, এর মধ্যে পঞ্চভুজ আর বক্ররেখা বাদ দিয়ে বাকি যে কটা আছে প্রত্যেকটাই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখবে যে 25টা প্রশ্নের মধ্যে ঘুরে ঘুরে আসছে। তাহলে সমতলিক চিত্র আমরা জানলাম। এবার বলছে সরল রেখা কাকে বলে? যে রেখা সোজা পথে চলে, কোনো দিক পরিবর্তন করে না, তাকে বলে সরল রেখা। তাকে কি বলে? সরল রেখা। জোরে বলবে, সব জোরে কথা বলবে। তাকে সরল রেখা বলে। এর মধ্যে আবার বলেছে বক্ররেখা কাকে বলে? যে রেখা ক্রমশ দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। একে বেঁকে চলে, যে রেখা একে বেঁকে চলে তাকে বলে বক্ররেখা, আর যে রেখা সোজা পথে চলে তাকে বলে সরল রেখা। একদম সংক্ষেপে আমরা শিখে নেব। তাহলে যে রেখা একে বেঁকে চলে তাকে কি বলে? বক্ররেখা বলে। আর যে রেখা একে বেঁকে চলে না, সোজা পথে চলে, তাকে কি বলে? সরল রেখা। তাহলে সরল রেখা আর বক্ররেখা বিষয়টা বোঝা গেল। এবার আসছে রেখাংশ কাকে বলে? কোনো একটি রেখার থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে নিলে, দুটো বিন্দু দ্বারা আবদ্ধ করে দিলে তাকে রেখাংশ বলে। যেমন একটা বড় রেখার থেকে খানিকটা অংশ কেটে নিলাম, তাকে দুটো বিন্দু এ এবং বি দিয়ে আবদ্ধ করে দিলাম বা সীমাবদ্ধ করে দিলাম বা আটকে দিলাম। তাহলে একটা রেখার থেকে কিছুটা অংশ কেটে নেওয়া পর তাকে দুটো বিন্দু দিয়ে ওখানে আবদ্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, মানে আটকে দেওয়া হয়, তার বৃদ্ধিটা আটকে দেওয়া হয়, সে আর বাড়তে পারবে না, এদিকে বাড়তে পারবে না। একে রেখাংশ বলা হয়। রশ্মি কাকে বলে? একটি বিন্দু থেকে উৎপন্ন হয়ে সরল রেখা বরাবর চলতে থাকে যে রেখা,
তাকে মানে তাকে রশ্মি বলে, রেখা নয়। এটাকে রেখা, আমরা রশ্মি বলবো, রেখা বলবো না। তাহলে যার একটি উৎপন্ন বিন্দু আছে এবং অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে সোজা পথে, তাকে বলা হয় রশ্মি। তাহলে রশ্মির কিন্তু একটা উৎপত্তি থাকে, বিন্দু থাকে, এ বি, যে কোনো একটা নাম দিতে পারি, বি নাম দিতে পারি। এই রেখা, রশ্মি এবং রেখাংশ এর মধ্যে কাকে পরিমাপ করা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম না? রেখা, রেখা এই হচ্ছে একটা রেখা, একে পরিমাপ করতে পারবো না, কারণ একে আমি যখনই 10 মিটার বলবো তখন আরো বেড়ে যাবে, আবার 20 মিটার বলবো সে আরো বেড়ে যাবে। রশ্মি, রশ্মি এখান থেকে উৎপন্ন হয়ে এইটুকু এসেছে, এইটুকুকে আমি যদি 5 মিটার বলি, ও কি করবে? খানিকক্ষণ পর আরেকটু বেড়ে যাবে না? রশ্মি বেড়ে যাবে। তাহলে রেখাকে এবং রশ্মিকে পরিমাপ করা যায় না। কিন্তু রেখাংশ, রেখাংশ তো স্থির, এ আর বি বিন্দু দিয়ে আটকে দিয়েছি, এটাকে আমরা পরিমাপ করতে পারি 5 মিটার। হলো? তাহলে রেখাংশ, রেখা, রশ্মি এবং রেখাংশ এর মধ্যে কাকে পরিমাপ করা যায়? কাকে? রেখাংশকে। জোরে বলো, কাকে পরিমাপ করা যায়? কেন রেখাংশকে পরিমাপ করা যাবে? কারণ রেখাংশ দুটো বিন্দু দ্বারা নির্দিষ্ট মাপের হয়ে থাকে, এর থেকে বেশি আর বাড়ানো যায় না। আর রেখাকে কেন পরিমাপ করা যায় না? কারণ রেখাকে মাপার সময় সে 2 দিকে বাড়তে পারে। রেখা কয় দিকে বাড়তে পারে? 2 দিকে বাড়তে পারে। তাই রেখাকে আর পরিমাপ করা যাবে? যাবে না। রশ্মিকে পরিমাপ করা যাবে না কেন? কারণ রশ্মি কি করবে? একদিকে বাড়তে পারে। তাহলে রেখা 2 দিকে বাড়ে, রশ্মি একদিকে বাড়ে। রেখা কয় দিকে বাড়ে? রশ্মি কয় দিকে বাড়ে? রেখাংশ কয় দিকে বাড়ে? কোনো দিকে বাড়ে না। বাড়ে না বলে একে মাপা যায়। রেখার কি মাপা যায়? রেখাংশের কি মাপা যায়? রেখাংশের দৈর্ঘ্য মাপা যায়। এই যে 6 মিটার এ বি, কি মাপলাম? এর দৈর্ঘ্য মাপলাম। রেখাংশের কি মাপা যায়? দৈর্ঘ্য মাপা যায়। আবার বলো, রেখাংশের কি মাপা যায়? দৈর্ঘ্য মাপা যায়। 7 দাগে আসো। একটি তলে দুটো সরলরেখা অবস্থিত হলে তারা কোন কোন অবস্থায় থাকতে পারে? গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কি, একটা সরলরেখা, এই একটা তলের উপরে দুটো রেখা, সরলরেখা যদি অবস্থান করে তাহলে তারা দুটো কন্ডিশন মেনটেন করবে। নাম্বার 1, তারা পরস্পরকে পরস্পরকে ছেদ করবে, তাই তো? পরস্পরকে ছেদ করবে। যেমন এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। এবার এরা এইখানে এসে, এখানে এসে একে ছেদ করতে হবে পি বিন্দুতে। একটা রেখাকে বাড়িয়ে দিলে ছেদ করে ফেলবে। কখনো কখনো দেখা যাবে একটা রেখাকে বাড়ালে ছেদ নাও করতে পারে। যেমন এই প্রথম রেখাটাকে বাড়ালাম, ছেদ করলো না, তখন দ্বিতীয় রেখাটাকে বাড়াতে হবে। দুটো রেখাকেও বাড়াতে হতে পারে। তাহলে হয় তারা পরস্পর পরস্পরকে ছেদ করবে, আর যদি তা না হয় তাহলে 2 নম্বর কন্ডিশন, সমান্তরাল হতে হবে, না হলে সমান্তরাল হবে। হলো? যেমন এই হচ্ছে সমান্তরাল, তাদের মাঝখানের দূরত্বটা সবসময় সমান থাকবে, তাকে কি বলা হয়? সমান্তরাল। সমান্তরাল থাকলে কি পরস্পরকে ছেদ করবে? করবে না। আর যদি সমান্তরাল না থাকে তাহলে পরস্পরকে ছেদ করতেই হবে। একটা বাড়ালেও করবে, হয় একটা বাড়ালে করবে, নাহলে দুটোকেই বাড়িয়ে দিতে হবে। তাহলে 7 দাগের যে প্রশ্নটা, এটা বুঝতে অসুবিধা আছে? যে একটি তলে দুটো সরলরেখা অবস্থিত হলে তারা কোন কোন অবস্থায় থাকতে পারে? দুটো অবস্থায়। কয়টা অবস্থায় থাকতে পারে? দুটো অবস্থায় থাকতে পারে। কি কি? হয় তারা পরস্পরকে ছেদ করবে, আর তা না হলে সমান্তরাল হবে। কি কি? জোরে বল। তা না হলে সমান্তরাল হবে। আবার বল, বল। পরস্পরকে ছেদ করবে, তা না হলে সমান্তরাল হবে। এই দুটো কন্ডিশনে থাকতে পারে। কোথায় থাকতে পারে? সমতলের উপরে। কে? সরল রেখা। কে? সরল রেখা। এবার যাব
পরবর্তী প্রশ্ন 8 দাগে, পরস্পর সমান্তরাল সরলরেখা কাকে বলে? দুটো সরলরেখার মাঝে যদি দূরত্ব সর্বদা সমান থাকে, কি বললাম? দুটো সরলরেখার মাঝে যদি দূরত্ব সর্বদা সমান থাকে, আমার সাথে সাথে মনে মনে বলবি, দুটো সরলরেখার মাঝে, স্পষ্টভাবে জোরে বল, দুটো সরলরেখার মাঝে দূরত্ব যদি সবসময় সমান থাকে তাহলে তাদেরকে বলা হয় পরস্পর সমান্তরাল সরলরেখা। তাহলে তাদের বলা হয় সমান্তরাল সরলরেখা। মুখস্থ করে ফেল, সমান্তরাল সরলরেখা কাকে বলে? বল, প্রশ্ন বল, সমান্তরাল সরলরেখা কাকে বলে? দুটো সরলরেখা একই তলে অবস্থিত হলে তাদের মাঝের দূরত্ব যদি সবসময় একই থাকে তাহলে তাদের সমান্তরাল সরলরেখা বলে। তাহলে এখানে এ বি সি ডি সমান্তরাল সরলরেখা। আরো একটা কন্ডিশন আছে, মানে মনে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা কোনোদিন ছেদ করে না কাউকে। বলো, দুটো সমান্তরাল সরলরেখা কোনোদিন পরস্পরকে ছেদ করবে না। বেশ। 9 দাগে, একটা তলে অবস্থিত দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল না হলে তারা কি করবে? যদি পরস্পর সমান্তরাল না হয় তাহলে তারা কি করবে? পরস্পরকে ছেদ করবে। কি করবে? যদি একটা তলের উপরে অবস্থিত দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল না হয় তাহলে তারা কি করবে? পরস্পরকে ছেদ করবে। 10 দাগের প্রশ্ন, একটা তলে অবস্থিত দুটো সরলরেখা পরস্পরকে ছেদ না করে থাকতে হলে তাদের কোন অবস্থানে থাকতে হবে? একে অপরকে ছেদ করতে হবে। কোন অবস্থানে থাকতে হবে? একে অপরকে ছেদ করতে, বলছে ছেদ না করে থাকলে। তাহলে একে অপরকে যদি ছেদ না করে তাহলে তাদের সমান্তরাল অবস্থানে থাকতে হবে। যদি ছেদ করে তাহলে ছেদ করলো, আর যদি ছেদ না করে তাহলে সমান্তরাল থাকতে হবে। তাহলে সমান্তরাল থাকলে ছেদ করবে না। বলো, সমান্তরাল থাকলে পরস্পরকে ছেদ করবে না, আর যদি পরস্পরকে ছেদ করে তাহলে সমান্তরাল হবে না। কারা? ওই সরলরেখা দুটো। কারা 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 পরস্পরকে ছেদ করবে? সরলরেখা দুটো। কারা কারা ছেদ করবে? সরলরেখা দুটো। 11 দাগ, বিপ্রতীপ কোণ কাকে বলে? এই দুটো কোণের মাঝে সম্পর্ক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসবে এটা। দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলো, ছেদ করলে বিপরীত পার্শ্বে অবস্থিত যে কোণ দুটো উৎপন্ন হয় তাদের বিপ্রতীপ কোণ বলে। যেমন এক্স এক্স, বিপ্রতীপ কোণ। দেখে নাও ভালো করে, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই পাশে যে কোণটা উৎপন্ন হয়েছে আর এই পাশে যে কোণটা উৎপন্ন হয়েছে এদেরকে বিপ্রতীপ কোণ বলে। আবার অন্য কালি দিয়ে দেখাচ্ছি, এই পাশে যেটা হয়েছে এই পাশেও এরকম হয়েছে, ওয়াই ওয়াই। দেখো ওয়াইটা দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে। তাহলে এই যে বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয় তাকে বলে বিপ্রতীপ কোণ। তাহলে দুটো সরলরেখা, বলো, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে এক জোড়া করে কোণ উৎপন্ন হয়, এদের বিপ্রতীপ কোণ বলে। তাহলে এক পাশে উৎপন্ন হলো এক্স, তার উল্টো পাশে উৎপন্ন হলো এক্স, আবার এক পাশে উৎপন্ন হলো ওয়াই, তার উল্টো পাশে উৎপন্ন হলো ওয়াই। এই যে যে কোণ দুটো পেলাম দুটো দুটো করে, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। এদের মাঝে সম্পর্ক কি থাকে? বিপ্রতীপ কোণের মান সমান হয়। এই পাশেরটা এক্স, এক্স এর মান যদি আমরা এটাকে 40 ডিগ্রি ধরি তাহলে এই পাশেরটাও 40 ডিগ্রি হবে। এইটাকে যদি 60 ডিগ্রি ধরি তাহলে এই পাশেরটাও তার উল্টো দিকেরটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এই পাশেরটাকে যদি আমরা 70 ডিগ্রি ধরি তাহলে তার উল্টো পাশেরটা কত হবে? 70 ডিগ্রি হবে।
হলো। ওয়াই এর এখানে যদি 110 ডিগ্রি হয়, তাহলে উল্টো পাশে এটাও 110 ডিগ্রি হবে। তাহলে বিপ্রতীপ কোণের মান কেমন হয়? সমান হয়। আবার বলো, বিপ্রতীপ কোণের মান কেমন হয়? সমান হয়। এই কথাটার উপর বেস করে আমি একটা প্রশ্ন তৈরি করে দিচ্ছি। দেখো, এই একটা সরলরেখা, তার উপরে আরেকটা সরলরেখা পড়লো, তার উপরে আরেকটা সরলরেখা পড়লো। সরলরেখা দুটোকে আমরা এর উপরে ফেলেছি। এবার বলা হলো এই কোণটার মান 60 ডিগ্রি, আর এই কোণটার মান 60 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটার মান কত? এই লাল কালির কোণটার মান কত? লাল কালি দিয়ে যে কোণটা এঁকেছি এর মান কত? দেখো, একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা, আর একটা সরলরেখা, এইটার উপরে এইটা আর এইটা ছেদ করেছে। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে, এই কোণটা 60 ডিগ্রি হলে এই বড় কোণটার মান কত? তাহলে আমরা কি জানি, এই 60 আর 60 যোগ করলে কত হবে? 120। তাহলে 60 আর 60 যোগ করলে কত হয় দেখো তো? 120 হয় না? আর এই পুরোটা কত? 180। পুরোটা 180 কালকে আলোচনা করেছিলাম। তাহলে এইটুকু কত? এইটুকু কত? এইটুকু 180 থেকে বিয়োগ হবে 120, তাই তো? তাহলে এইটুকুর মান কত হলো? এইটা 60, এটা 60 হলো, এইটা কত? 180 থেকে 120 বিয়োগ করলে কত হয়? কত হয়? 60 হয়। তাহলে এইটাও 60 ডিগ্রি। এবার আমি যখন এটার মান জেনে গেলাম, এবার দেখো এই সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করাতে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ না? তাহলে এইটুকু হচ্ছে 60। আবার এই যে কোণটা, এই যে এইটা 60 আছে, তাহলে এটা কত? এটাও 60। তাহলে এটাও 60 হলো। তাহলে এই 60 আর 60 যোগ করলে এইটুকু কত হয়? 120। এটার তো মান বলে দেওয়া নেই। এটার মান কি আমি বলে দিয়েছিলাম? নিচেরটার মান বলিনি তো। তাহলে উপরের কোণ থেকে নিচের কোণের মান আমরা পেয়ে গেলাম 60 আর 60, 120 ডিগ্রি। কিভাবে পেলাম? ওই যে বিপ্রতীপ কোণ সমান হবে সেই হিসাব করে। কিভাবে পেয়েছি? বিপ্রতীপ কোণ সমান হবে সেই হিসাব করে পেয়েছি। বোঝা গেল? তাহলে বিপ্রতীপ কোণের উপর বেস করে পরীক্ষায় অঙ্ক 100% আসার গ্যারান্টি রয়েছে। 100% আসতে পারে। বিপ্রতীপ কোণ হোক, একান্তর কোণ হোক, এই কোণের উপরে বেস করে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। এবার যাব, একান্তর কোণ কাকে বলে? এই কোণগুলির মাঝে সম্পর্ক কি? একান্তর কোণ, তাহলে দুটো সরলরেখা সমান্তরাল হতে হবে। একান্তর কোণ হতে গেলে দুটো সরলরেখা সমান্তরাল ভাবে থাকতে হবে। তারপরে এই একটা আরেকটা সরলরেখা ছেদ করতে হবে তাকে। দেখে নাও, দেখা যাচ্ছে। তাহলে দুটো সরলরেখা সমান্তরাল আছে। সমান্তরাল সরলরেখা দুটোর নাম দিয়ে দিচ্ছি আমি। একটার নাম এবি, একটার নাম সিডি, আর ছেদ করেছে যে তার নামটা কি দিলাম? এই যে এবি আর সিডি এরা সমান্তরাল। আর যে ছেদ করলো তার নাম কি হলো এখানে? পিকিউ। কি দিলাম? এবার এইরকম ছেদ করলে এই কোণটাকে আর এই কোণটাকে বলা হয় অনুরূপ কোণ, আর এই কোণটার সাথে এই কোণটা সমান হয়। তাহলে এইখানে এই কোণটার নাম দিলাম কে, এই কোণটার নাম দিলাম এল, আর এই কোণটার নাম দিলাম এম। নামগুলো অন্য কালি দিয়ে দিতে হবে। কে, এল আর এম। ভালো করে লক্ষ্য করো, এই যে কে কোণটা, এর অনুরূপ কোণ হচ্ছে এটা এল, এই দুটো সমান। আবার এইটার এল এর বিপ্রতীপ কোণ হলো না এম? একটু আগেই তো বললাম যে বিপ্রতীপ কোণ কি? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত পাশের কোণগুলোকে কি বলে? বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হলো? বিপ্রতীপ। তাহলে বিপ্রতীপ কোণ দুটো সমান, তাহলে এই কোণটার সাথে এটা সমান, আবার এটার সাথে এটা সমান। যাও, তাহলে এটার সাথে এটা সমান আর এটার সাথে এটা সমান। তাহলে আমরা কি বলবো? এটার সাথে এটা সমান। একে বলা হয়, একে কি বলা হয়? একান্তর কোণ বলা হয়। তাহলে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল থাকতে হবে, আর একটা সরলরেখা তাকে ভেদ করবে।
ভেদ করে চলে যাবে, তাই তো? এই ভেদ করে চলে যাবার পর তাদের মাঝখানে একটা সরলরেখার এক পাশে একটা কোণ হবে, আর উপরেরটার যে পাশে কোণ হবে নিচেরটা তার বিপরীত দিকে আর একটা কোণ হবে, তারা পরস্পর সমান হবে এবং তাদেরকে বলা হবে একান্তর কোণ। এইটা আমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলা যাবে না, যদি আসে পারা যাবে তো। তাহলে এবার আমি একটা প্রশ্ন দিচ্ছি, এইরকম একটা সরলরেখাকে ছেদ করলো, এই কোণটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত? দেখো এবার পাল্টে দিলাম এই কোণটার মান, এইটার মান 60 ডিগ্রি হলে এইটার মান কত? তাহলে আমরা জানি যে এই কোণটার সাথে এই কোণটার মান সমান হবে, তাহলে এইটা হবে 60 ডিগ্রি, আর এই পুরোটা কত? 180 ডিগ্রি। তাহলে এই 60 বাদ দিলে এটা কত হচ্ছে? 120 ডিগ্রি হচ্ছে, তাই তো? তাহলে এইভাবে এর উপরে বেস করে যদি প্রশ্ন আসে পারা যাবে তো। এবার যাব পরবর্তী প্রশ্ন। বোঝা যাচ্ছে? বুঝেছো এই পর্যন্ত? মুখে বলো, মাথা নাড়লে হবে না। বুঝতে পেরেছো? একসাথে এক সুরে বলো, জোরে বলো, হ্যাঁ আরো জোরে। 13 দাগ, একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? অর্থাৎ একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা এসে পড়লো, একে বলা হয় দণ্ডায়মান। তাহলে যে দুটো কোণ উৎপন্ন হলো, এই একটা কোণ উৎপন্ন হলো, এই একটা কোণ উৎপন্ন হলো। দেখো একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা এসে পড়লো, তাহলে কটা কোণ উৎপন্ন হয়েছে? কটা কোণ উৎপন্ন হয়েছে? এই একটা এক্স, এই একটা ওয়াই, কটা কোণ উৎপন্ন হয়েছে? এই দুটো কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। কত হয়? তাহলে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হলে যে পাশাপাশি দুটো কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। বলো, আবার বলো, 180 ডিগ্রি হয়। পরের প্রশ্ন, দুটো সরলরেখা পরস্পরকে ভেদ করলে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? দেখা যাক কত ডিগ্রি হয়। তাহলে এবার লাল কালি দিয়ে করব, এইটুকু উপরে হবে 180 ডিগ্রি, আর সবুজ কালি দিয়ে নীল কালি দিয়ে সবুজ দিয়ে করি, এইটুকু হবে 180 ডিগ্রি। দেখো একটা সরলরেখাকে আর একটা সরলরেখা পুরো ভেদ করে চলে গেছে, তাহলে মোট দুই পাশে 4টে কোণ উৎপন্ন হয়েছে না? উপরের দুটোর সমষ্টি কত? উপরের দুটো 180 ডিগ্রি, নিচের দুটো কত? 180 ডিগ্রি। তাহলে মোট কত হলো? 360 ডিগ্রি হলো। 180 যোগ 180 মোট 360 ডিগ্রি হলো। কত ডিগ্রি হলো? এই 360 ডিগ্রি মানে কি দেখো তো? বৃত্ত হয়ে যায়। 360 ডিগ্রি মানে বৃত্তাকার হয়ে যায়। বৃত্তাকার, বৃত্তাকার দেখা যাচ্ছে? সবুজ কালিতে বৃত্তাকার বোঝা যাচ্ছে তো? তাহলে এই যে বৃত্তাকার যখন হয়ে যায় তার অর্থ হচ্ছে একটা বৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে একটা বৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে? 360 ডিগ্রি। তাহলে আমরা 360 ডিগ্রি জানলাম। 15 দাগ, একটি ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণের সমষ্টি। ত্রিভুজ আঁকবো আগে, ত্রিভুজ এঁকে তার অন্তঃস্থ কোণ মানে ভেতরের কোণগুলো, এই ভেতরের যে কোণগুলো আছে পি কিউ আর, এই পি প্লাস কিউ প্লাস আর, এই তিনটের সমষ্টি 180 ডিগ্রি। দেখে নাও, একটা ত্রিভুজের তিনটে অন্তঃস্থ কোণ এঁকেছে। এই ত্রিভুজের অন্তঃস্থ কোণ কি কি? এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই তিনটাকে কি বলা হয়? অন্তঃস্থ কোণ বলা। কি বলা হয়? অন্তঃস্থ মানে ভিতরে। ত্রিভুজের এগুলো ভেতরের কোণ না বাইরের কোণ? ভিতরের। তাহলে ভিতরের কোণগুলো তিনটে কোণ হয়েছে, এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা মাথায় রাখবা, এই তিনটে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এবার বলছে একটা চতুর্ভুজ, চতুর্ভুজের ভেতরে 4টে কোণ উৎপন্ন হয়, এই 4টে কোণের মান 360 ডিগ্রি হয়। চতুর্ভুজের ভেতরে কটা কোণ আছে? 4টে। কটা? 4টে। চতুর্ভুজের ভেতরে কটা কোণ উৎপন্ন হয়েছে? জোরে বলো। এই 4টে কোণের সমষ্টি কত?
360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। এরপরে চলে যাব 17 দাগে, একটি ত্রিভুজ বা চতুর্ভুজের পরিমাপ বলতে কি বোঝো? একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজ বা ত্রিভুজের পরিমাপ বলতে আমরা বুঝি পরিসীমাকে বোঝানো হতে পারে। এই ত্রিভুজের 3 দিক বরাবর যতটা পথ অতিক্রম করলাম, এ থেকে গেলাম বিতে, বি থেকে গেলাম সিতে, সি থেকে আসলাম এতে, অর্থাৎ এই চারিদিকে বা 3 দিকে টোটাল কতটা পথ অতিক্রম করেছি সেটা হবে তার পরিসীমা। কি হবে? পরিসীমা। এই পরিসীমাকেও এর পরিমাপ বলা হয়। আবার চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে? এ বিন্দু থেকে যাব নিচের দিকে বি বিন্দুতে, বি থেকে যাব সিতে, সি থেকে যাব ডিতে, ডি থেকে আসবো এতে, অর্থাৎ চতুর্দিকে যে দূরত্ব অতিক্রম করা হয় তাকে তার পরিসীমা বলা হয়। কি বলা হয়? পরিসীমা বা পরিমাপ। তাহলে একটা ত্রিভুজ বা চতুর্ভুজের পরিমাপ বলতে কি বোঝো? পরিমাপ কথার অর্থ কি তাহলে? ত্রিভুজ বা চতুর্ভুজের পরিমাপ। পরিমাপ কথার অর্থ হচ্ছে পরিসীমা। বলো, পরিমাপ কথার অর্থ হচ্ছে পরিসীমা। পরিমাপ কথার অর্থ কি? আবার এই ত্রিভুজের ভেতরে মোট কতটুকু জমি আছে এটা হচ্ছে তার ক্ষেত্রফল। এটা হচ্ছে তার ক্ষেত্রফল। এই চতুর্ভুজের মাঝে কতটা জমি আছে সেটাও তার ক্ষেত্রফল। এটাকেও পরিমাপ বলা হয়, ক্ষেত্রফলকেও পরিমাপ বলা হয়। তাহলে পরিমাপ সমান সমান পরিসীমা বা ক্ষেত্রফল, দুটোই। ক্ষেত্রফলও হতে পারে। পরিসীমা সমান সমান পরিমাপ, পরিমাপ সমান সমান পরিসীমা এবং ক্ষেত্রফল, এই দুটোই হতে পারে। বলো, যদি একটা ত্রিভুজের পরিমাপ বলি তাহলে তুমি কি বুঝবে? পরিসীমা বুঝবে না ক্ষেত্রফল বুঝবে? কোনটা বুঝবে? দুটোই বুঝতে পারি, দুটোকেই তো বোঝায়, তাই না? বললাম যে এই চতুর্ভুজের পরিমাপ কত, তার মানে তার পরিসীমা কত, অথবা তার ক্ষেত্রফল কত। তাহলে একটা চতুর্ভুজ, তার পরিমাপ বললে আমরা কি বুঝবো? পরিমাপ বললে বুঝবো এর পরিসীমা কত। পরিমাপ বললে আমরা বুঝবো যে এর পরিসীমাটা কত, অথবা পরিমাপ বললে আমরা বুঝবো এর ক্ষেত্রফলটা কত। তাহলে পরিমাপ কথার অর্থ কি? পরিসীমা অথবা ক্ষেত্রফল। বলো আমার সাথে সাথে, বলো, পরিমাপ কথার অর্থ পরিসীমা অথবা ক্ষেত্রফল, যে কোনো একটা, যে কোনো একটা। এবার পরের প্রশ্নে দেখো 18 দাগে, একটি ত্রিভুজ বা একটি চতুর্ভুজের পরিমাপ বলতে পরিসীমা বোঝানো হচ্ছে নাকি ক্ষেত্রফল বোঝানো হচ্ছে? দুটোর যে কোনো একটা তো বোঝানো যেতে পারে। আমরা বুঝবো কিভাবে? দেখো, এই চতুর্ভুজটার যদি পরিমাপ বলা হয়, এর পরিমাপ 24 মিটার, তাহলে তুমি বুঝতে পারবা এটা কি বলেছে, ক্ষেত্রফল না পরিসীমা। 24 মিটার মানে দৈর্ঘ্য মাপা হচ্ছে, 1টা 2টো 3টে 4টে। যদি মিটার থাকে তাহলে হয় পরিসীমা। যদি মিটার থাকে তাহলে কি বুঝবো? পরিসীমা। আর যদি বলা হয় এর পরিমাপ, এর পরিমাপটা দিয়ে দিল, পরিমাপ সমান সমান 6 গুণ 6 36 বর্গ মিটার। যদি বর্গ মিটার থাকে তাহলে বুঝবো এর ক্ষেত্রফল বোঝানো হয়েছে। কি বুঝবো? ক্ষেত্রফল। তাহলে পরিমাপকে কিভাবে বুঝতে হয়? এখানে বলেছে পরিসীমা বোঝানো হচ্ছে নাকি ক্ষেত্রফল বোঝানো হচ্ছে। এটা বুঝবো কি দেখে? একক দেখে। একক, এককটা যদি মিটার অথবা সেন্টিমিটার এরকম থাকে তাহলে পরিসীমা, তাহলে পরিসীমা। আর এককটা যদি বর্গমিটার বা বর্গ সেমি এরকম থাকে তাহলে ক্ষেত্রফল। বলো, একক যদি মিটার বা সেন্টিমিটার থাকে তাহলে বুঝে নেব পরিসীমা। আর যদি একক বর্গমিটার
বর্গ সেন্টিমিটার থাকে, তাহলে বুঝে নেব ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে পরিসীমা এবং ক্ষেত্রফল এই দুটোকে একত্রে কি বলে? দুটোকে একসাথে কি বলে? পরিমাপ। পরিমাপ অর্থাৎ এই চতুর্ভুজটাকে মাপা হলো। হয় পরিসীমা মাপতে পারি, আর তা না ক্ষেত্রফল মাপতে পারি। কি কি মাপতে পারি? পরিসীমা আর ক্ষেত্রফল। আচ্ছা, 19 দাগ, ত্রিভুজ বা চতুর্ভুজের পরিমাপের একক দেখে কিভাবে বুঝবো যে পরিসীমাকে প্রকাশ করছে নাকি ক্ষেত্রফলকে প্রকাশ করছে? বলে দিলাম। প্রথম এই প্রশ্নের উত্তর হচ্ছে একক দেখে। আর পরের প্রশ্নের উত্তর হচ্ছে কি, যদি মিটার অথবা সেমি এরকম থাকে তাহলে বুঝবো পরিসীমা নির্দেশ করছে। আর যদি এরকম থাকে বর্গমিটার বা বর্গ সেমি, তাহলে বুঝবো ক্ষেত্রফল। তাহলে কি বুঝবো? ক্ষেত্রফল বুঝবো। 20 দাগ এটা দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অন্য কোণ দুটির সমষ্টি কত? তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার একটা কোণ হচ্ছে সমকোণ, একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি সমকোণ, আর বাকি দুটো কোণের মান হবে এই 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রিকে বিয়োগ করলে 90 ডিগ্রি হবে। ত্রিভুজে তিনটে কোণের মান কত? 180 ডিগ্রি। ত্রিভুজে তিনটে কোণের মান কত? তার মধ্যে একটা কোণ যদি 90 থাকে তাকে বাদ দিয়ে দেব, বাকি দুটোর সমষ্টি কত হবে? 180 বিয়োগ 90 কত হয়? তাহলে 90। তাহলে বলো, সমকোণী ত্রিভুজের সমকোণটা বাদ দিয়ে বাকি দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। 21 দাগ, সমকোণী ত্রিভুজের অতিভুজ কিভাবে নির্ণয় করতে হয়? এই সূত্রটা মুখস্থ করতে হবে। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্র ধরে পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নাম দিতে হবে এবার উঁচু যেটা সেটা লম্ব, নিচে মাটিতে যেটা থাকে সেটা ভূমি, আর যেটা বড় বাহু তার নাম হচ্ছে অতিভুজ। তার নাম কি? অতিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব দেওয়া আছে 3 মিটার আর ভূমি দেওয়া আছে 4 মিটার। অতিভুজ কিভাবে নির্ণয় করব? তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে 3 স্কয়ার যোগ 4 স্কয়ার 9 যোগ 16 সমান সমান 25। তাহলে অতিভুজের স্কয়ার যদি 25 হয়, অতিভুজ হবে √25 সমান সমান 25-এর বর্গমূল করলে কত পাওয়া যায়? 5। এটা হবে 5 মিটার। এরকম ভাবে লম্ব আর ভূমি বলে দিল, অতিভুজ নির্ণয় করো, তারপরে তার পরিসীমা নির্ণয় করতে বলতে পারে। তাহলে 3 আর 4 7 আর 5 12। এইভাবে একটা সমকোণী ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আগে এসেছে, এবারও আসতে পারে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমি আগের ক্লাসে বলেছিলাম, বলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো। তাহলে এবার একটা প্রশ্ন হবে এরকম যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে 6 মিটার আর ভূমি হচ্ছে 8 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে এই অতিভুজটা কত আমার জানতে হবে আগে। অতিভুজের সূত্র কি বলেছি একটু আগে? বলো, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব 6 বলেছি, তার স্কয়ার করলে কত হয়? 6 ছক 36। ভূমি কত বলেছি? 8, তার স্কয়ার করলে কত হয়? 8 8
64, দুটো যোগ করলে 100। অতিভুজের স্কোয়ার যদি 100 হয় তাহলে অতিভুজ হবে √100। 100 কার বর্গ? 10 10 100, 10 বর্গ 100, তাহলে অতিভুজ হবে 10। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বললে আমার অতিভুজ লাগবে না, পরিসীমা বললে অতিভুজ লাগবে। তাহলে পরিসীমা সমান সমান 6 যোগ 8 যোগ 10, তাহলে 24 মিটার। আর ক্ষেত্রফল যদি বলে, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 4 ছক 24 বর্গ মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মনে থাকবে তো? এবার যাব 23 দাগে, বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল। বর্গক্ষেত্র যে চতুর্ভুজের 4টে বাহু সমান এবং 4টে কোণ সমান তাকে কি বলে? বর্গক্ষেত্র বলে। যে চতুর্ভুজের 4টে বাহু এবং 4টে কোণ সমান তাকে কি বলে? বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্র চেনা যাচ্ছে তো? এবারে বর্গক্ষেত্রের পরিসীমা, পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট এটা। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে এর প্রত্যেকটা বাহু বলা হয়, একে প্রত্যেকটা ধারকে বাহু বলা হয়। বাহু গুণ 4, আর 2 হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু গুণ বাহু, এইটা হবে মিটার, এটা হবে বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হয় না? হ্যাঁ, ক্ষেত্রফল কি হয়? বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার, আর পরিসীমা হয় মিটার বা সেন্টিমিটার। এবার চলে যাব পরের প্রশ্ন, আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল। আয়তক্ষেত্র কিরকম হয়? বিপরীত বাহুগুলো সমান হয় কিন্তু 4টে বাহু সমান হয় না, 4টে কোণ সমান হয়। এই যে আয়তক্ষেত্র, দেখো এটাকে আয়তক্ষেত্র বলে। এটাকে কি বলে? আয়তক্ষেত্র। এবার এই আয়তক্ষেত্রের পরিসীমা এর বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য আর ছোটটাকে বলা হয় প্রস্থ। পরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা করলে অর্ধেকটা হয়ে যায়, বাকি অর্ধেকটা আবার একই জিনিস বলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বলো। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। বলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার যাব 25 দাগের প্রশ্ন, একটি বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? কে পারবে? একটা বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? পুরোটা ঘুরে আসে 360 ডিগ্রি। কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। 360 ডিগ্রি হয়। আবার বৃত্ত নিয়ে আলোচনা করতে হবে। বৃত্তের মধ্যে কত হয়? বৃত্তের মধ্যেও কিন্তু এই সেই 360 ডিগ্রি হয়। 360 ডিগ্রি হয়। বৃত্তের কেন্দ্রকে কি বলা হয়? বৃত্তের মধ্যে যে কেন্দ্র থাকে তাকে বিন্দু বলা হয়। ওই বিন্দুর চারিদিকে যদি তুমি হিসাব করো 360 ডিগ্রি হয়। 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যে তাহলে একটা বৃত্ত অথবা বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। তাহলে এই যে 25টি প্রশ্ন এবার ফ্রেশ খাতাতে করতে হবে। ফ্রেশ খাতাতে প্রশ্ন লিখতে হবে। আগে প্রশ্ন লিখবে লাল কালি দিয়ে, আর তার নিচে উত্তর লিখবে নীল কালি দিয়ে। কালি না মিললে আমি খাতা দেখবো না। আর এই যে 25টি প্রশ্ন কোথায় পাবে? আজকের ক্লাসের যে ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশনে মোরে ক্লিক করবে। মোরে ক্লিক করলে দেখবে ডেসক্রিপশন বক্স খুলবে, ওখানে আমি এই 25টি প্রশ্ন দিয়ে দেব। এটা দেওয়া থাকবে, 25টি প্রশ্ন দেওয়া থাকবে। সেখান থেকে নিয়ে এই এইচডব্লিউটা কমপ্লিট করে আসবে। ঠিক আছে? এইচডব্লিউ নির্দিষ্ট সময়ে জমা করতে বলা হবে, সেই সময় জমা করবে। তাহলে আমরা যে 25টি প্রশ্নের ব্যাখ্যা দেখলাম, এই ব্যাখ্যা দেখার পর তোমাদের যে কাজ দিয়েছি, এইচডব্লিউ ডেসক্রিপশন বক্স থেকে প্রশ্নগুলোকে নিয়ে কালি মেনটেন করে কাজগুলো কমপ্লিট করবে। আগামী ক্লাসে আমরা জ্যামিতির উপরে আরো বিস্তারিত বিভিন্ন ধরনের প্রশ্নকে একত্রিত করে ক্লাস করব। অর্থাৎ যে বেসিক ক্লাস আমরা দুটো করলাম,
তার ব্যবহারিক প্রয়োগ করে পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে সেগুলোকে দেখে নেব। আজকের ক্লাস এখানে শেষ করছি।